লেবাননে ভোর থেকে ইসরায়েলের স্থল অভিযান শুরু আগেই জানানো হয়েছে যুক্তরাষ্ট্রকে। চলমান আগ্রাসন পুরো অঞ্চলকে অগ্নিগর্ভ করে তুলছে দাবি এরদোগানের। Uluslararası toplum İsrail'in tüm bölgeyi ateşe atan bu haydutluğuna সুনামগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুন, নিহত 4 শিশু সহ একই পরিবারের 6 সদস্য। জানা যায়নি সূত্রপাতের কারণ, তদন্ত করছে পুলিশ। এক দফা দাবিতে সারা দেশে চলছে নার্স ও মিডওয়াইফদের 3 ঘন্টার কর্মবিরতি। জরুরি সেবা চালু থাকলেও কিছুটা ভোগান্তিতে রোগীরা। আমন্ত্রণ যমুনা নিউজ, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। মঙ্গলবার স্থানীয় সময় ভোরে দেশটিতে প্রবেশ করেছে তেল আবিবের পদাতিক সেনারা। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বিভাগ আইডিএফ। মঙ্গলবার স্থানীয় সময় ভোরে টুইটার হ্যান্ডেলে প্রকাশ করা হয় বিবৃতিটি। বলা হয়, সীমিত পরিসরে নির্দিষ্ট টার্গেটে চালানো হবে অপারেশন নর্দার্ন অ্যারোস। লেবাননের দক্ষিণে সীমান্তবর্তী এলাকায় হিজবুল্লাহর বিভিন্ন ঘাঁটিতে চলবে তল্লাশি। এর আগে বৈরুতের 3টি এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা দেয় ইসরায়েলি বাহিনী। রাজধানী বৈরুত সহ বিভিন্ন এলাকায় অব্যাহত রয়েছে বিমান হামলাও। লেবাননে তেল আবিবের আগ্রাসনে সোমবার একদিনে মৃত্যু হয়েছে আরও 95 জনের। গত 2 সপ্তাহের হামলায় 1000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে দেশটিতে। লেবাননে ইসরায়েলের স্থল অভিযানের আগে যুক্তরাষ্ট্রকে জানিয়েছিল ইসরায়েল। সোমবার এই কথা জানান মার্কিন এক কর্মকর্তা। এই তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, স্থল অভিযান শুরুর আগে যুক্তরাষ্ট্রকে পরিকল্পনার কথা জানানো হয়েছে। সে অনুযায়ী পুরো লেবানন নয়, নির্দিষ্ট কিছু অঞ্চলে অভিযান চালাবে ইসরায়েলি সেনারা। মার্কিন গণমাধ্যম সিবিএস জানিয়েছিল সোমবারই শুরু হতে পারে স্থল অভিযান। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ত ইঙ্গিত দেন 2-1 দিনের মধ্যে লেবাননে প্রবেশ করবে পদাতিক বাহিনী। ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে মুসলিম বিশ্ব। সোমবার আঙ্কারায় দেয়া ভাষণে এমন মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। সতর্ক করেছেন, তেল আবিবকে থামানো না গেলে আক্রান্ত হবে অঞ্চলটির অন্যান্য দেশগুলো। ইসরায়েলের ওপর চাপ প্রয়োগে সব মুসলিম দেশকে অর্থনৈতিক, কূটনৈতিক ও রাজনৈতিক পদক্ষেপের আহ্বান জানান তিনি। এছাড়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ব্যর্থতার জেরে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত সাধারণ পরিষদের, এমন মন্তব্য করেন তিনি। বলেন, 1950 সালের সনদ অনুযায়ী ক্ষমতা প্রয়োগ করতে পারে পরিষদ। গাজা ও লেবাননে চলমান ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানান এরদোগান। গাজায় হামলার জেরে তেল আবিবের সাথে সব ধরনের বাণিজ্য স্থগিত করেছে তুরস্ক। আন্তর্জাতিক আদালতে গণহত্যার মামলাও করেছে তেল আবিবের বিরুদ্ধে। ইসরায়েলের চরম আগ্রাসন পুরো অঞ্চলকে অগ্নিগর্ভ করে তুলছে। এমন অবস্থায় চুপ থাকতে পারে না আন্তর্জাতিক মহল। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যদি প্রয়োজনীয় সদিচ্ছা না দেখায়, 1950 সালের ইউনিটি ফর পিস সনদ অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত সাধারণ পরিষদের। এই অঞ্চলের শান্তির লক্ষ্যে মুসলিম, ইহুদি, খ্রিস্টান সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে ব্যবস্থা গ্রহণে আহ্বান জানায়। রাজধানীর যাত্রাবাড়িতে পূর্ব শত্রুতার জেরে রাসেল শিকদার নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় কুতুবখালী রসুলপুর সেলফির মোড়ে হয় এই ঘটনা। রক্তাক্ত অবস্থায় রাসেলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের দাবি, এলাকার চাঁদাবাজদের সাথে বেশ কয়েকবার বিরোধে জড়িয়েছিল রাসেল। সেই ক্ষোভ থেকেই এলোপাতাড়ি তাকে কোপায় স্থানীয় কয়েকজন যুবক। স্থানীয়রা রাসেলের পরিবারের সদস্যদের খবর দিলে তাকে প্রথমে এলাকার একটি হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি দেখলে রাতে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। নিহত রাসেলের 3 বছরের একটি কন্যা সন্তান রয়েছে। ওদেরকে আবার যে পালে, মানে বড় যে মাথা ওরা এসা পরে মানে আজকে এই কাজটা করছে, মারছে। চলে গেছে আমার, মানে পুরো একা ঘুরে চলে গেছে। আমার 3 বছর একটা মেয়ে আছে, যারা এই কাজটা করছে কি লাভ হয়েছে? আমার তো মার্ডার করা হয়েছে, একসাথে একটা মার্ডার না 3টা মার্ডার। আমি জীবিত, কিন্তু আমি ভিতরে মরে গেছি। আমরা বিচার চাই, আমরা সেনাবাহিনীর কাছে, দেশের নতুন সরকার আছে, আমরা বিচার চাই।
সুনামগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে আগুনে একই পরিবারের 6 জনের মৃত্যু হয়েছে। সোমবার রাত 12টার দিকে ধর্মপাশা উপজেলার শিমেরখাল গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় রাতে হঠাৎ আগুন লাগে বাড়িটিতে। আগুন দেখে আশপাশের মানুষ এগিয়ে এসে ঘরের দরজা ভেতর থেকে আটকানো পায়, তাই কাউকে বের করা যায়নি ঘর থেকে। এ সময় অগ্নিদগ্ধ হয়ে মারা যান আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা এমারুল, তার স্ত্রী পলি আক্তার, তার ছেলে পলাশ, ফরহাদ, ওমর ফারুক, ফাতেমা। বিসিএস পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোনো প্রমাণ পায়নি তদন্ত কমিটি, তবে পদ্ধতি যুগোপযোগী করা সহ বেশ কিছু সুপারিশ করা হয়েছে। সেগুলো পর্যালোচনা করে সরকারি কর্ম কমিশন পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসেন জানান, চলতি মাসেই শুরু হবে স্থগিত বিসিএস পরীক্ষা। বিভিন্ন সময়ে সরকারি কর্ম কমিশন পিএসসির সামনে নন ক্যাডারে নিয়োগপ্রাপ্তদের এমন আন্দোলনের চিত্র নতুন কিছু নয়। ক্ষমতার পট পরিবর্তনের পর পরিস্থিতি আরও জটিল হয়েছে। কেবল বিসিএস নয়, বিভিন্ন নিয়োগ পরীক্ষা আর পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে দেশজুড়ে এক ধরনের হযবরল অবস্থা তৈরি হয়েছে। 25 আগস্ট একদিনের নোটিশে 44তম বিসিএস এর মৌখিক আর 46তম বিসিএস এর লিখিত পরীক্ষা স্থগিত করে পিএসসি। এছাড়া ঝুলে আছে জুনিয়র ইনস্ট্রাক্টর ও ইনস্ট্রাক্টর সহ আরও বেশ কয়েকটি নন ক্যাডার পরীক্ষার ফল প্রকাশ। সোমবার সরকারি কর্ম কমিশন পিএসসিকে গতিশীল করা সহ আরও নানা ইস্যুতে কমিশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সিদ্ধান্ত হয় অক্টোবরের মধ্যে শুরু করা হবে স্থগিত বিসিএস পরীক্ষা। আমাদের কাজে তো পরীক্ষা নেওয়া বা অন্যান্য পদ্ধতিগুলোর মাধ্যমে সুপারিশ করা। আমরা প্রত্যেকটা বিষয়ে আলোচনা করেছি এবং প্রত্যেকটা বিষয়ে আমরা যেগুলো ফলাফল পেন্ডিং আছে সেগুলো তাড়াতাড়ি করে পরীক্ষা দেওয়া। আমাদের ধরেন আপনারা বলছেন যে 45-এর ভাইভা আমরা স্থগিত করেছিলাম। আনুষঙ্গিক কিছু সুবিধা আমাদের পেতে হবে, সেই সুবিধাগুলো পেলে অক্টোবরে শুরু করতে পারব। বিভিন্ন সময়ে বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বেশ কয়েকজনকে আটকও করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৈঠকে প্রশ্নপত্র ফাঁসে গঠিত তদন্ত কমিটির সুপারিশ উপস্থাপন, পর্যালোচনা এবং সিদ্ধান্ত গ্রহণে অগ্রগতি নিয়ে আলোচনা হয়। চেয়ারম্যান জানান, তদন্ত কমিটি প্রশ্ন ফাঁসের কোনো প্রমাণ পায়নি। কমিটি কি বলেছে, প্রশ্নপত্র ফাঁস হয়েছে না হয়নি? প্রশ্নপত্র ফাঁস বিষয়ে যে কমিটি করা হয়েছিল সেটি তারা আমাদেরকে পড়ে শুনিয়েছেন, আমাদের সচিবালয়ে পরিপূর্ণ বিষয়টা পড়ে শুনিয়েছেন। তারা প্রশ্নপত্র ফাঁসে কোনো প্রমাণ পান নাই। প্রশ্নপত্র প্রণয়ন থেকে শুরু করে ফলাফল প্রকাশ পর্যন্ত প্রক্রিয়ায় কোনো ঘাটতি আছে কিনা, থাকলেও কিভাবে তা উন্নতি করা যায় সেসব নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে পিএসসির সাধারণ সভায়। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এর আগেই জানাচ্ছিলাম এক দফা দাবিতে দেশের সব মেডিকেল কলেজ ও হাসপাতাল সহ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতিতে গেছেন নার্স ও মিডওয়াইফরা। এই বিষয়ে আরও জানবো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন আমার সহকর্মী মনিরুল ইসলাম। মনির, তাদের এই কর্মবিরতিতে রোগীদের কি কি ভোগান্তিতে পড়তে হচ্ছে আমাদেরকে জানাবেন। যে আসলে 3 ঘন্টার কর্মবিরতি যখন নার্সরা দেন তখন আসলে ঢাকা মেডিকেলের চিকিৎসা সেবার তো একটা বড় অংশ জুড়ে নার্সরাই কাজ করেন। ডাক্তাররা কিন্তু শুধু আসলে দেখে অর্ডার দেন, কিন্তু বাকি কাজগুলোই নার্সরাই করেন। তো সেই 3 ঘন্টায় ধরে আমরা দেখছি যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রশাসনিক ভবনের সামনে মিছিল করছে, মানববন্ধন, অবস্থান কর্মসূচি করছে তাদের এই বিভিন্ন দাবিতে। তো তাদের দাবিটা হচ্ছে যে বাংলাদেশে নার্স যারা আছেন, নার্স এই যাদের নিয়োগ হয় বা তারা যেখান থেকে প্রশিক্ষণ বা সবকিছু যেখান থেকে করা হয় সেটা হচ্ছে নার্সিং অ্যান্ড মিড ওয়াইফারি অধিদপ্তর, যেটা সেই নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, পরিচালক এবং অন্যান্য কর্মকর্তা যারা বিভিন্ন কাউন্সিলের কর্মকর্তা যারা হচ্ছে প্রশাসন ক্যাডার বা বিভিন্ন ক্যাডার সার্ভিস থেকে যাদেরকে নিয়োগ দেওয়া হয়। তো এই নার্সদের দাবি হচ্ছে বিভিন্ন ক্যাডার থেকে যেসব নিয়োগ দেওয়া হয় সেই নিয়োগের সেসব কর্মকর্তাদেরকে অপসারণ করতে হবে দ্রুত, এবং এই নার্সিং পাশ করা বা সেখান থেকে পড়াশোনা করা বা তাদের সার্ভিস থেকেই সেখানে ডিজি, এডিজি, অন্যান্য কর্মকর্তাদের নিয়োগ দিতে হবে। দ্রুতই তারা এটা করছে এবং গতকালকেও তারা একই ধরনের কর্মসূচি করেছে। তাদের দাবি হচ্ছে আগামী বৃহস্পতিবার তারা সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত এই কর্মবিরতি করবে। আজকে যেমন সকাল 9টা থেকে 12টা পর্যন্ত কর্মবিরতি, এবং বৃহস্পতিবার তারা বলছে যে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত কর্মবিরতি করবে তারা। ওই সময়ের মধ্যে যদি তাদের দাবি না মানা হয় তাহলে সারা
বাংলাদেশে নার্সিং যে সংস্কার পরিষদ আছে এই ব্যানারে সারা বাংলাদেশে কমপ্লিট শাটডাউন, অর্থাৎ নার্সিং সেবা তারা পুরোপুরি বন্ধ করে দেবেন। পুরোপুরি বন্ধ করে দেবে। ধন্যবাদ আপনাকে মনির। দর্শক, আমরা এবার রাজশাহী যেতে চাই। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন আমার সহকর্মী তারেক মাহমুদ। তারেক, রোগীরা কি সকাল থেকে কোনো ভোগান্তি ফেস করেছেন কিনা আমাদেরকে জানাবেন, এবং বিকল্প উপায় কি রাখা হয়েছে সেখানে? ইশরাত, ভোগান্তি আসলে অনেকটাই সকাল থেকে, এবং আমি কয়েকজন রোগী স্বজনদের সাথে একটু আগে কথা বলছিলাম। তারা যেমনটি বলছিলেন যে তাদের রোগীদের যে চিকিৎসা কার্যক্রম সেটি অনেকটা ব্যাহত রয়েছে, কারণ নার্সদের যে কর্মবিরতি সেটির কারণে। এবং অন্যদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে জরুরি বিভাগ রয়েছে, জরুরি বিভাগের ঠিক সামনে কিন্তু নার্সদের যে এই কর্মবিরতি সেটি চলছে সকাল 9টা থেকে এখন পর্যন্ত, এবং 3 ঘন্টা তাদের কর্মসূচি। এবং তারা বলছেন যে তাদের যে দাবি দেওয়া এক দফা দাবি সেটি না মানা হলে আগামীকাল তারা 5 ঘন্টা কর্মবিরতিতে যাবেন সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত। ফলে সারা দেশের মতো যেহেতু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এই এক দফা দাবিতে সকাল 9টা থেকে 12টা পর্যন্ত যে তাদের যে কর্মবিরতি, সে কারণে কিন্তু আমি যতটুকু দেখতে পাচ্ছি যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে রোগী স্বজন আসে, বিশেষ করে উত্তরবঙ্গের নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ থেকে জয়পুরহাট সহ বিভিন্ন জেলা থেকে, শুধু রাজশাহী নয়, জেলা থেকে কিন্তু মানুষজন আসে। প্রতিদিনই কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় 3 থেকে 3,500 রোগী কিন্তু বিভিন্ন ওয়ার্ডে ভর্তি থাকে, এবং 6 থেকে 7,000 রোগীর চিকিৎসা সেবা নেয়। এই রোগীদের যে চিকিৎসা সেবা এবং তাদের যে এই সেবা পরিচালনার জন্য নার্সদের যে কার্যক্রম সেটি একদমই ব্যাহত রয়েছে। শুধু হাসপাতালের যে জরুরি বিভাগ, ইমার্জেন্সি, আইসিইউ, সিসিইউ এবং ডায়ালাইসিস যে সেবাগুলো রয়েছে, সেই সেবাগুলোতে কয়েকজন নার্স তাদের দায়িত্ব পালন করছেন। এবারে কিন্তু আমি যতটুকু দেখতে পাচ্ছি যে দূর দূরান্ত থেকে আসা রোগী স্বজনরা সকাল থেকেই কিন্তু ব্যাপক দুর্ভোগের মধ্যে পড়েছেন। ইশরাত। তারেক, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যেতে চাই। আমার সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত সেখানে রয়েছেন। জোবায়েদ, বিক্ষোভরতদের মূল দাবি কি আমাদেরকে জানাবেন, এবং তাদের এই কর্মসূচিতে রোগীরা কোনো ভোগান্তিতে পড়েছেন কিনা আমাদেরকে জানাবেন। ইশরাত, তাদের একটাই দাবি, নার্সদের মধ্য থেকে যে সকল তাদের মিডওয়াইফারি এবং তাদের যে নন ক্যাডার আছে সেগুলোকে অপসারণ করে নার্সদের মধ্য থেকে যাতে পদায়ন করা হয়। এবং ভোগান্তির যে দৃশ্যটা সেটা আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি। সকাল থেকেই যে রোগীরা আছেন তাদের সাথে আমি কথা বলেছি, তারা বলছেন সকাল থেকেই নার্সদের যে সেবাটা তারা পাননি, এবং অনেকজনকে আমরা দেখেছি স্যালাইন লাগানোর জন্য অপেক্ষা করছেন, কেউ ইঞ্জেকশনের জন্য অপেক্ষা করছেন। যে সেবাটা তাদের প্রাথমিক যে চিকিৎসা সেবা সেটার জন্য তারা এখানে অনেকটা বলতে গেলে অসহায় বসে আছেন। তাদের দেখার মতো ওরকম কোনো নার্স বা কাউকে পাওয়া যায়নি, তবে চিকিৎসকরা আমরা দেখতে পেয়েছি এই জায়গা থেকে তাদের মতো করে তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। তবে নার্সরা যে কাজটা করেন সেই জায়গা থেকে চিকিৎসকদের সেটা করা অনেকটাই অপ্রতুলতার কারণে, এবং যে নার্সদের যে সংকট সেটার কারণে এই চিকিৎসা সেবাটা ব্যাহত হচ্ছে। কয়েকজন ভুক্তভোগীর সাথে কথা বলেছে, তারা বেশ ক্ষোভ নিয়ে বলেছেন তারা এই জায়গায় সেবা নিতে এসছেন, সেবার জায়গায় যদি ভোগান্তি হয় তাহলে তাদের এই সমস্যাগুলো দেখবে কে। এবং তারাও এটাও বলেছেন যে অতি দ্রুত এই আন্দোলনের বিষয়ে হোক বা তাদের যে দাবিগুলো সেগুলো মেনে নেওয়া হোক, বা যেভাবে সমাধানটা করা হোক সেই সমাধানটা করে যাতে তাদের ভোগান্তি থেকে মুক্তি করা হয় এবং তাদের চিকিৎসা সেবাগুলো দেওয়া হয়। এবং সকাল থেকে নার্সরা কিন্তু 9টা থেকে অবরোধ করেছে বা আন্দোলন করছে, তারা কর্মবিরতি রেখেছে, কিন্তু তারা বলছেন সকাল 7টা থেকেই তারা এই ভোগান্তি পোহাচ্ছেন, এবং এই ভোগান্তি কতক্ষণ চলবে সেটাই তাদের এখন প্রশ্ন। ধন্যবাদ জোবায়েদ আপনাকে। ধীরে ধীরে উত্তরাঞ্চলের বন্যা কবলিত এলাকা থেকে নামছে তিস্তার পানি, তবে দুর্গতদের দুর্ভোগ কমেনি এখনো। রাত থেকে বৃষ্টি না হওয়ায় তিস্তা অববাহিকার লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের চর এবং নিম্নাঞ্চলের ঘরবাড়ি থেকে পানি নেমে গেছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে তিস্তা ব্যারেজ পয়েন্ট এবং কাউনিয়ায় সেতু পয়েন্ট পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে ভোগান্তি বেড়েছে বহুগুণ। লালমনিরহাটে নদী তীরের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। নদী গর্ভে বিলীন হচ্ছে বসতবাড়ি, আবাদি জমি। বিমানবন্দর এলাকার 3 কিলোমিটার পর্যন্ত নীরব এলাকা ঘোষণা করা হয়েছে। সকালে এই কর্মসূচির উদ্বোধন করেছেন বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। অনুষ্ঠানে রাখা ভাষণে তিনি বলেন, এয়ারপোর্ট এলাকায় চলাচলকারী যানবাহনের গতি নিয়ন্ত্রণ করতে হবে, তাহলেই হর্ন বাজানোর প্রবণতা কমবে।
পরে সচিবালয় ও হাসপাতাল এলাকায় এই কার্যক্রম শুরু করা হবে এমনটাও জানান তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ভিআইপি প্রোটোকলে সাইরেন বাজানো নিরুৎসাহিত করা হবে। ডিসেম্বর থেকে পুরো রাজধানীতে শব্দ দূষণের বিরুদ্ধে কর্মসূচি গ্রহণ করা হবে। পাশাপাশি লাইসেন্সে এই বিষয়ক শর্ত যুক্ত করা যায় কিনা সে বিষয়টিও বিআরটিএকে প্রস্তাব করা হবে। উপদেষ্টা বলেন, স্বেচ্ছাসেবীরা 7 দিন রাস্তায় থাকবে, তারা মানুষকে সচেতন করবে, তবে দীর্ঘদিনের এই অভ্যেস বদলাতে সময় লাগবে, এমনটা উল্লেখ করেন তিনি। বাসা থেকে বের করার সময় একটা হর্ন দেয়, অথচ বাসায় তো আর কোনো গাড়ি নেই। এই যে দীর্ঘদিনের অভ্যস্ততা, এইটা সারাতে অবশ্যই আমাদের অভ্যাসগত পরিবর্তন লাগবে, এবং সেই অভ্যাসগত পরিবর্তন আসে সচেতনতার মাধ্যমে, আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে। কদিন পরেই শারদীয় দুর্গোৎসব। রাজশাহীতে হিন্দু ধর্মাবলম্বীদের উৎসবকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা। পুলিশ, র্যাব, বিজিবি ও আনসারের পাশাপাশি এবার আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে থাকছেন সেনা সদস্যরা। পুলিশ বলছে, নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি মণ্ডপে পূজা আয়োজকদের সিসি ক্যামেরা স্থাপনের অনুরোধ জানানো হয়েছে। প্রতিমার অবয়ব দাঁড়িয়েছে এখন প্রতিমা শিল্পীদের ব্যস্ততা কারুকাজ নিয়ে। বাংলা ক্যালেন্ডারে বৈশাখ মাসের মাঝামাঝি সময় থেকেই রাজশাহীতে শুরু হয়ে যায় প্রতিমা তৈরির কাজ। এবারও তার ব্যতিক্রম হয়নি। কয়েক মাসের পরিশ্রমের ধারাবাহিকতায় এখন রং চড়ানোর পালা প্রতিমায়। কাজ তো শুরু হচ্ছে বৈশাখের মাসের 15 তারিখ থেকে শুরু হয়। প্রতিমা ধরেন যে বেশি করে প্রতিমা 28-30টা প্রতিমা বানানো হয়, তার মধ্যে ধরেন যে এখনো কাজ কিছু বাকি, 10-12 দিন সময় আছে, এর মধ্যে আমরা রং শেষ করব আশা করছি। বাঙালি হিন্দুদের সর্ববৃহৎ এই ধর্মীয় উৎসব ঘিরে এবারও আইন শৃঙ্খলা বাহিনী নিচ্ছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ জানিয়েছে, রাজশাহী মহানগরীর প্রতিটি মণ্ডপে আনসার ও পুলিশ সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তায় থাকবেন। মহানগর পুলিশের বিশেষভাবে প্রশিক্ষিত ক্রাইসিস রেসপন্স টিম থাকবে বিশেষ দায়িত্বে। আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা সেটা থাকবে। আর আমাদের বাড়তি সুবিধা হলো এবারে মাঠে সেনাবাহিনী আছেন। কোনো পূজা মণ্ডপে তো পূজার সময় সেনাবাহিনী বা যৌথ বাহিনী মাঠে থাকে না। এইবারে কিন্তু যৌথ বাহিনী আছেন, সেনাবাহিনী আছেন, বিজিবি আছেন, র্যাব তো আগের মধ্যে আসেনি। দুর্গোৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে আয়োজকদের পাশাপাশি নগরীর রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেছে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী। তারা সবাই নিজেদের পক্ষ থেকে স্বেচ্ছাসেবী নিযুক্ত করার প্রতিশ্রুতিও দিয়েছেন। প্রত্যেকটা মণ্ডপে যাতে সিসি ক্যামেরা থাকে, তারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন সিসি ক্যামেরার ব্যবস্থা করবেন। আরেকটা বলছি যে ওনাদের নিজস্ব ভলান্টিয়ার, সেখানে আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করছি যে তাদের যে এক্সিট এন্ট্রি, পূজা মণ্ডপে আসা যাওয়ার পথগুলো যাতে আলাদা করে এগুলোকে, এবং মহিলা পুরুষদের জন্য আলাদা করে, এই রিকোয়েস্টগুলো আমরা ওনাদের করছি। ওনারা আমাদের সাথে একমত হয়েছেন। রাজশাহী মহানগরীতে এবার মোট 78টি মণ্ডপে দুর্গাপূজা আয়োজন করা হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একটি ফোকাল পয়েন্ট করা হবে, যা যে কোনো পরিস্থিতি ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে মোকাবিলা করতে পারবে। শিবলি নোমান, যমুনা নিউজ, রাজশাহী। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ওয়ার গেম খেলছে যুক্তরাষ্ট্র, বাড়াচ্ছে পরমাণু সংঘাতের শঙ্কা, এমন অভিযোগ করেছেন জাতিসংঘে উত্তর কোরিয়ার প্রতিনিধি কিম সং। সোমবার সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের চূড়ান্ত দিনে ভাষণ দেন তিনি। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে দেয়া বক্তব্যে যুক্তরাষ্ট্র ও মিত্রদের সামরিক পদক্ষেপের নিন্দা জানান কিম সক। বলেন, কোরীয় উপদ্বীপে উত্তেজনা তৈরি করে রেখেছে মার্কিন প্রশাসন, রণতরী আর যুদ্ধবিমান মোতায়েন করে উস্কানি দিচ্ছে সামরিক সংঘাতে। আত্মরক্ষায় বিভিন্ন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে পিয়ংইয়ং, দাবি কিম সকের। উত্তর কোরিয়া যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত বলেও তিনি মন্তব্য করেন। গত বছর এই পোডিয়ামে দাঁড়িয়েই বলেছিলাম পরমাণু সংঘাতের দিকেই যাচ্ছে কোরিয়া উপদ্বীপ। এখন পরিস্থিতি আরও খারাপ হয়েছে। বছরের শুরু থেকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা একের পর এক সামরিক মহড়া চালাচ্ছে, শত্রুতাপূর্ণ পরিবেশ তৈরি করে রেখেছে অঞ্চলটিতে। সত্যিটা হলো ৭০ বছর ধরে যুক্তরাষ্ট্রের হামলার ঝুঁকি আমাদের পরমাণু কর্মসূচি জোরদারে বাধ্য করেছে।